আজ আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো, সেই ঘটনাটা যিনি পাঠিয়েছেন, তিনি একবার সুন্দরবন বেড়াতে গেছিলেন। এই জাস্ট আগের বছরই। এবং সেখানে বেড়াতে গিয়ে উনি সেখানকার কিছু স্থানীয় মানুষের সাথে কথা বলছিলেন। বলা যেতে পারে গল্প করছিলেন জায়গাটা সম্পর্কে, তাদের কিরকম এক্সপেরিয়েন্স। মানে একবার একটা জায়গায় ঘুরতে গেলে যেরকম লাগে, আপনারা প্রত্যেকেই জানেন যে সুন্দরবন জায়গাটা মানে ভৌগোলিক অবস্থান সেখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়। খুবই মানে উপকূলবর্তী এরিয়া, সেখানে বাঘের ভয় রয়েছে, কুমিরের ভয় রয়েছে। তো এরকম একটা জায়গায় ওখানকার স্থানীয় মানুষেরা কিভাবে নিত্যদিনের জীবনযাপন করেন, সেই বিষয়ে আজকের যিনি ঘটনাটা পাঠিয়েছেন তিনি কথা বলছিলেন। এবং কথা বলতে বলতে ওখানের একজন বয়স্ক ভদ্রমহিলার থেকে উনি একটা অদ্ভুত ঘটনা শোনেন। যে ঘটনাটা শোনার পরে উনি নিজেও ভাবছিলেন যে এইরকম ঘটনা ওখানে ঘটে। মানে আপনাদের মধ্যে অনেকে হয়তো এরকম আছেন যারা হয়তো সুন্দরবন গেছেন, বেড়াতে গেছেন। কিন্তু বেড়াতে যাওয়া তো একরকম, সেখানে আমরা সৌন্দর্য দেখে চলে আসি কোনো একটা জায়গায় গেলে। কিন্তু সেইখানে সেই জায়গাটায়, সেই দুর্গম জায়গায় যারা থাকে, তাদের অভিজ্ঞতা কিন্তু সম্পূর্ণ অন্য রকমের। তাদেরকে কিন্তু প্রতি মুহূর্তে প্রকৃতির সাথে সবকিছুর সাথে লড়াই করে বাঁচতে হয়। এবং সেরকমই একটা সত্যি ঘটনা, এবং যেটাকে আপনারা ভয়ের ঘটনাও বলতে পারেন, আবার কিছুটা অলৌকিকও বলতে পারেন। একদম সত্যি এই ঘটনাটা। এবং ওই ভদ্রমহিলা শুধু ঘটনাটা বলেছিলেন তা নয়, ওনার সাথে সাথে ওখানকার স্থানীয় আরও কয়েকজন ছিলেন, তারাও কিন্তু এই ঘটনার সাক্ষী আছেন। তো আমি সকলকে বলবো কেউ কোথাও যাবেন না। সুন্দরবনের এই সত্যি ভয়ের এবং অলৌকিক ঘটনাটা সকলে শুনুন। আমি এটুকু বলতে পারি আপনারাও কিন্তু এই ঘটনাটা ভীষণ ভীষণ এনজয় করবেন। আপনারা প্রত্যেকে আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটনা ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা কিন্তু আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর ৫টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরো অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তবে তার আগে একটা ছোট্ট কথা বলে নিই। অনেকেই অনেক ধরনের ইমেল পাঠাচ্ছেন, তার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। কিন্তু ঘটনা পাঠানোর আগে একটু খেয়াল রাখবেন সেই ঘটনাটা আদৌ প্রচারযোগ্য কিনা, এবং ঘটনার মধ্যে কোনো বিদ্বেষমূলক কিছু আছে কিনা। আর আমাদের ঘটনা কিন্তু ছোট থেকে বড় সকলের শোনার জন্য। তো এই কথাগুলো মাথায় রেখে তবেই কিন্তু ঘটনা পাঠাবেন। এটুকুই বলার ছিল। এবার চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা আমাকে মানসীদি ইমেল করে পাঠিয়েছেন। উনি নিজের সম্পর্কে যেটুকু জানিয়েছেন সেটা হচ্ছে যে উনি একজন সঙ্গীত শিল্পী, এবং উনি নিজের বাড়িতে যেমন গান শেখান তেমনি বাইরেও উনি একটি বিখ্যাত নামী আর কি গানের স্কুলে উনি গান শেখান। হয়তো আপনারা কেউ কেউ চিনতেও পারেন ওনাকে। তো সেই মানসীদি আমাকে এই ঘটনাটা পাঠিয়েছেন, এবং উনি জানিয়েছেন যে আমাদের চ্যানেলে প্রত্যেকটা এপিসোড ওনার ভীষণ ভালো লাগে। উনি প্রত্যেকটা এপিসোড শোনেন, এবং সেই জন্যই ওনার বহুদিন থেকে ইচ্ছে ছিল যে উনি যে ঘটনাটা শুনেছিলেন সেই ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার। তো আল্টিমেটলি উনি ইমেলে শেয়ার করেছেন এবং আমাকে রিকোয়েস্ট করেছেন যেন আমি নিজের মতো করে গুছিয়ে পুরো ঘটনাটা আপনাদেরকে বলি। তো অবশ্যই আমি সেই চেষ্টা করছি। তো মানসীদি যেটা জানিয়েছেন যে উনি এবং ওনার হাসব্যান্ড দুজনেই ঘুরতে ভীষণ ভালোবাসেন, এবং বছরে ওনারা একটা করে বড় ট্রিপ এবং ২ থেকে ১ টা ছোট ট্রিপ করেন। এর আগে বহু বছর আগে আরকি উনি একবার সুন্দরবন ট্রিপে গেছিলেন। কিন্তু সেইবার পুরো ফ্যামিলি নিয়ে গেছিলেন, এবং সেখানে যাওয়ার পরে কিছু সমস্যা হয়ে যেত, ওনারা সেভাবে ঘুরতে পারেননি এবং নিজেরাই প্ল্যান করে গেছিলেন। এইবার ২০২৪ সালে উনি এবং ওনার হাসব্যান্ড আবার ঠিক করলেন যে ওনারা সুন্দরবন ঘুরতে যাবেন। এবার আপনারা সকলেই জানেন
যে সুন্দরবন ঘোরার এখন অনেক রকমের প্যাকেজ হয়। তো সেরকমই একটা প্যাকেজের সাথে ওনারা কথা বলেন এবং সেই প্যাকেজ যেভাবে ঘোরায় ওনারা বলেন যে সবই ঠিক আছে কিন্তু আমরা ১ দিন এক্সট্রা থাকবো। তো সেরকম প্ল্যান করেই ওনারা প্যাকেজ বুক করেন এবং নির্দিষ্ট দিনে ওনারা বাড়ি থেকে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। এবার ওখানে তো লঞ্চে করে ঘোরা বুঝতেই পারছেন চারিদিকে জল আর জল। তো লঞ্চে করে ঘুরছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন। তো পাখিরালয় বলে যে জায়গাটা রয়েছে, তো সেইখানের আশেপাশে কিন্তু বেশ ছোট, ছোট অনেক গ্রাম রয়েছে। এবার ওনারা ওখানে যাওয়ার পরে মানে যেটা মানুষেরই ইমেলে জানিয়েছেন যে ওনারা তো প্রচুর ঘোরেন। তো ওনাদের একটা স্বভাব হচ্ছে যে ওনারা যে জায়গাগুলোয় যান সেখানকার যারা স্থানীয় লোকজন তাদের সাথে একটু কথা বলা, স্থানীয় বাজার ঘুরে দেখা, স্থানীয় দোকানপত্র কি আছে সেইগুলোকে একটু এক্সপ্লোর করা। এটা হচ্ছে মানসীদির হাসব্যান্ডের একটা বিশাল নেশা এবং উনি ফটোগ্রাফি করতে ভীষণ ভালোবাসেন। তো উনি ক্যামেরা নিয়ে এবং মানসীদিকে সাথে নিয়ে উনি বেরিয়ে পড়েন লোকাল বিষয়গুলো দেখা। মানে কোনো একটা জায়গায় ঘুরতে গেলে সেখানকার অ্যাট্রাকশন যেগুলো থাকে, দ্রষ্টব্য স্থান যেগুলো থাকে মানুষ তো সেখানেই বেশি যায়। কিন্তু মানসীদির হাসব্যান্ডের মতে হচ্ছে উনি লোকাল খাবার-দাবার, লোকাল মানুষজনের সাথে কথা বলা, সেখানকার বাজার কিরকম হয়, এইগুলো দেখতে উনি ভীষণ ভালোবাসেন। তো উনি ট্যুর অপারেটরের সাথে আগে থেকেই কথা বলে রেখেছিলেন। আর একদিন যেহেতু ওনার হাতে এক্সট্রা সময় ছিল, ওনারা ওখান থেকে মানে দুপুরবেলা খাওয়া-দাওয়াটা সেরে তারপর একটা ওদের অ্যাট্রাকশন এ নিয়ে যাওয়ার কথা ছিল। তো ওনারা বললেন যে, "না আমরা ওখানে কালকে যাবো। আমাদের তো সময় আছে একদিন।" তো ওনারা দুজনে বেরিয়ে পড়েন। এবার বেরিয়ে পড়ে ওখানকার মেঠো পথ দিয়ে গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরছে এবং এখানে বলে রাখি ওনারা যে জায়গাটায় গেছিলেন সেখানে কিন্তু ট্যুর অপারেটর থেকে বলে দিয়েছিল যে আপনারা যাই করুন না কেন ৪টের মধ্যে কিন্তু লঞ্চের সামনে চলে আসবেন। কারণ সন্ধে নেমে গেলে জায়গাটা কিন্তু অন্যরকম হয়। যে অনেক সময় আপনারা অনেক সময় নিউজেও দেখতে পান যে গ্রামের ভিতরে সুন্দরবনে বিভিন্ন গ্রামের ভিতরে বাঘ ঢুকে যায়। কুমিরের একটা অনেক সময় আক্রমণ করে। এরকম ঘটনা কিন্তু আমরা অনেক সময়ই শুনতে পাই। তো মানসীদি এবং ওনার হাসব্যান্ড বলেন, "হ্যাঁ, হ্যাঁ, আমরা ৪ টের মধ্যে চলে আসবো, কোনো অসুবিধে নেই।" তো ওনারা বেরিয়ে গেছে। এবার ওখানে রাস্তায় ঘুরছে, ওখানকার বাজার, দোকান দেখছে খুবই ছোট একটা বাজার মতো থাকে এবং সেটাও মানে শুনল তখন তো আর বাজার ছিল না। একটা হাট বসে সপ্তাহে ১ দিন করে এবং ওখানকার যে মানুষজন ওনারা মানে হাঁটতে, হাঁটতে অনেকটা বেশ ভিতরে চলে গেছিলেন। তো সেখানে গিয়ে মানুষজনের সাথে কথা বলে যেটা বুঝতে পারল যে ওইখানে গ্রামগুলো বেশ ছোট, ছোট গ্রাম। আর মানুষজনও যে সেই গ্রামে খুব বেশি বাস করে তা কিন্তু নয়। এবং ওই গ্রামের বেশিরভাগ যে লোকজন রয়েছে তারা অত্যন্ত দরিদ্র এবং তাদের প্রধান জীবিকাই হচ্ছে মাছ ধরা। তারপরে সুন্দরবনের যে ঘন জঙ্গল রয়েছে, সুন্দরবনের যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে, সেই ঘন জঙ্গলের মধ্যে একদম বিশুদ্ধ খাঁটি যে মধু রয়েছে, সেই মধু সংগ্রহ করা এই হচ্ছে কাজ। এবং ওখানকার কিছু, কিছু লোক কেউ হয়তো জাল বোনে, কেউ হয়তো সেই মাছ যে তুলে আনলো, সেই মাছ নিয়ে গিয়ে দূরে বাজারে বিক্রি করে। এইভাবেই কিন্তু তাদের সংসার চলে। এবং গোটা একটা গ্রাম ওখানে ওরা যেতে, যেতে একটা গ্রামে পৌঁছায় এবং সেই গোটা গ্রামের লোকজন শুধুমাত্র এই পেশার সাথেই যুক্ত। তাদের অন্য আর কিছুই নেই সেরকম। কারণ নোনা জল চলে আসে জমির মধ্যে একদমই মানে খালের পাশে। ফলে সেখানে চাষবাসও খুব একটা ভালো হয় না এবং খুব সামান্য কিছু ধান চাষ কখনো, কখনো হয় এবং ওই ছোট, ছোট আর কি হয়তো নিজেদের খাওয়ার মতো হয়তো একটু আলু চাষ হলো, একটু হয়তো কপি চাষ হলো এইরকম। মানে মেইন জীবিকাই হচ্ছে এই মাছ ধরা, সেই মাছ বিক্রি করা অথবা মধু সংগ্রহ করা। এবার ওখানে কিছু বয়স্কা মহিলা তারাও জাল বুনছিলেন। তো তাদের সাথে মানসীদি এবং ওনার হাসব্যান্ড বেশ কিছু কথাবার্তা বলে, একটু ছবি-টবি তোলে। এবার ওখানকার লোকেরা না মানে গরিব হলেও তাদের মনটা কিন্তু অনেক বড়। তো দেখেছে যে এরকম শহর থেকে ২ জন মানুষ এসছে। তো ওই দরিদ্র পরিবার তারা বলছে যে, "একটু বসুন আপনারা আমাদের বাড়ির সামনে এসেছেন। আপনারা এভাবে শুধু, শুধু চলে যাবেন না। আমাদের ঘরে তো সেরকম কিছু নেই। একটু চা করব খাবেন?" তো মানসীদি তো এটা শুনে মানে ভীষণ অবাক হয়ে গেছে। মানে যে ভদ্রমহিলারা বয়স্কা ভদ্রমহিলারা যারা আরকি ওভাবে জাল বুনছেন, মানে তাদের পরনের কাপড়টুকুও ছেঁড়া।
একটু বেশি বয়স হলে তাদের মানে ব্লাউজটুকু কিনে পরার মতো পয়সা নেই। তারা ওইভাবেই শাড়িটাকে কোনো রকমে জড়িয়ে থাকে। মানে ওনাদের এই আতিথেয়তার কথা শুনে মানে এত হতদরিদ্র পরিবার, তারপরেও তারা যেভাবে আতিথেয়তা করতে চাইছে, তারা চা করতে চাইছে মানে এটা শুনে না মানুষেরই চোখে জল এসে যায় এবং উনি না করতে পারেন না। তো উনি একটুখানি ভিতরের দিকে গেছে, ঘরের ভিতরের দিকে। তো দেখছে যে একটা মানে ঘর বলতে তো ওই মানে ওই যাকে বলে খড়ের চাল দেওয়া ঘর আর কিছু মানে বাড়ি রয়েছে যার চালের উপরে মানে মাথার উপরে ঢালাই ছাদ তো নয়, ওই অ্যাসবেস্টাস বা টিনের শেড দেওয়া, সেগুলোও ফুটো ফুটো হয়ে গেছে, জল পড়ে। তো উনি দেখছে যে যে বয়স্কা ভদ্রমহিলা আর কি চায়ের জন্য ওনাদেরকে বলেছে, তো মানুষের একটু ঘরে ঢুকে দেখছে যে ঠাকুর রয়েছে এবং ঠাকুরের সামনে ঠিক তিনখানা চীনেমাটির কাপ রয়েছে, মানে ওইটা হয়তো কোনো লোকজন এলে বা হয়তো ঠাকুরকে পুজোয় দেয় বা এরকম কিছু একটা হবে, সেইখান থেকে দুটো কাপ নিয়ে একটু চা বানাচ্ছে। এবার মানসীদিদের কাছে ড্রাই ফ্রুট ছিল, বিস্কুট ছিল, এরকম শুকনো খাবার বেশ কিছু ছিল। যেহেতু ওনারা হেঁটে হেঁটে অনেকক্ষণের মনে বেরিয়েছেন, তো ওনাদের ব্যাগটাকে কিছু এরকম খাবার ছিল। তো মানসীদির হাজবেন্ড এবং মানসীদি ওই চা বিস্কুট দিয়ে খেলেন, ওনাদেরকে কিছু ড্রাই ফ্রুট বিস্কুট এগুলো দিলেন। ওনারা নিতে চাইছিলেন না, বাট জোর করেই আর কি দেন। এবং ওনাদের সাথে ওই চা খেতে খেতে গল্প হয়। এবং আশেপাশের ঘর থেকেও ২-৪ জন করে ভদ্রমহিলারা তারাও এসেছে দেখতে, কথা বলতে। আরেকজন আবার মুড়ির মোয়া বানিয়েছে, ওনাদেরকে মুড়ির মোয়া খেতে দেয়। মানে এত মানে টানাপোড়েনের সংসার হলেও মানে আমরা অনেক মানুষকে দেখি যাদের হয়তো প্রচুর টাকা পয়সা আছে। কিন্তু মানুষকে দেয়ার জন্য তাদের মনে হয়তো এক ফোঁটাও জায়গা থাকে না। আমরা এরকম মানুষ প্রচুর দেখি। তাদের মনটা ভীষণ সংকীর্ণ। হয়তো তাদেরকে ভগবান অনেক অর্থ দিয়েছেন। কিন্তু মনটা দেননি। কিন্তু এইখানে এই গ্রামে গিয়ে মানসীদি এবং তার হাসবেন্ড একটা জিনিস বুঝতে পারে যে মানুষগুলোর কাছে হয়তো টাকা পয়সা নেই, কিন্তু এত মন ভরা ভালোবাসা, এত সরল সাদাসিধে মানুষ এরা, যে এদের মধ্যে মিশে গেলে মানে বোঝা যায় যে মানুষ কতটা সরল হতে পারে, মানুষ কতটা উদার হতে পারে, সেটা এদেরকে না দেখলে হয়তো বোঝা যায় না। যাই হোক, তো সেই চা বিস্কুট মুড়ির মোয়া খেতে খেতে ওখানে গল্প হচ্ছে। তো ওখানে আহ আর কি একটা জায়গা রয়েছে যেখান থেকে জঙ্গলে যাওয়ার পথ শুরু হয়। তো ওনারা বলছেন যে আপনারা ওই দিকটায় যাবেন না, ওদিক থেকে জঙ্গলে যাওয়ার পথ শুরু হয়। তারপরে ওখানে ছোট ছোট মোহনা থেকে যে বঙ্গোপসাগরের যে জল নদীর মধ্যে এসে মিশেছে, সেখান থেকে ছোট ছোট খাড়ি সৃষ্টি হয়েছে। তো সেখান থেকে ডিঙি নৌকো নিয়ে নিয়ে সবাই জঙ্গলের ভিতরে যায়, আর যারা মাছ ধরতে যায় তারা তো মাছ ধরেই। তো বলছে যে এই গ্রামে বহুবার বাঘ ঢুকেছে, গরু ছাগল যাদের আছে এরকম গরু ছাগল এরকম নিয়ে চলে গেছে, আক্রমণ হয়েছে। ইভেন ওই খাড়ির ওখানে প্রচুর কুমিরও আছে। এরকমও হয়েছে যে কুমির ডাঙায় চলে এসেছে, সকালবেলা হয়তো বাড়ির কোনো মহিলা তিনি হয়তো বাসন মাজতে গেছেন, তাকে হয়তো কুমিরে আক্রমণ করেছে। তারপরে এরকমও হয়েছে যে গ্রামের ফাঁকা ফাঁকা জায়গা, গাছপালা রয়েছে, রাতের বেলা হয়তো মানে একদম রাতের দিকে হয়তো বাঘ জঙ্গল থেকে বেরিয়ে ঘাপটি মেরেছিল। সকালবেলা ওখানে তো সবার তো আর বাথরুম নেই, অনেকেই শৌচকর্ম করতে বাইরের দিকে আসে, তো বাঘ হঠাৎ করে আক্রমণ করেছে। এবার দেখুন ওই জায়গাটা এতটাই রিমোট, আর ওইখানে এই ঘটনা এত বেশি ঘটে যে সবসময় সবকিছু কিন্তু আমরা নিউজে দেখতে পাই না, কিন্তু এই ঘটনা ওখানে ভীষণ কমন। তো সেই জন্য বর্তমানে নাকি ওরা এখন মশাল জ্বালিয়ে বা ভোরের আলো না ফুটলে অনেকেই বেরোয় না। তো মানসীদি এবং ওনার হাজবেন্ড বলতে যাচ্ছে এত প্রতিকূল জায়গার মধ্যে আপনারা যে দিনের পর দিন বছরের পর বছর জেনারেশন বাই জেনারেশন রয়েছেন, আপনাদের তো মানে একটা ভয় একটা মানে যাই হোক আমরা সাধারণ মানুষরা তো ভাবতেই পারি না যে আমরা এরকম জায়গায় দিনের পর দিন থাকতে পারবো। তো স্বাভাবিকভাবে মানসীদির হাজবেন্ড জিজ্ঞেস করছে যে আপনাদের ভয় লাগে না, আপনারা এখানে থাকেন কেন, তাহলে আপনারা তো অন্য কোথাও চলে যেতে পারেন। তো তারা বলছে যে আমরা কোথায় যাব, আমাদের তো সেই টাকা পয়সাও নেই যে আমরা মানে এই দক্ষিণ চব্বিশ পরগনার অন্য কোনো জায়গায় গিয়ে থাকবো, কারণ থাকতে গেলে জমি জায়গা কিনতে হবে। আর এই জায়গাটায় ওনাদের বাপ ঠাকুরদার আমল থেকে ওনারা থাকছেন। আর ওইখানে যারা যে পরিবারগুলো আছে ওনারা যেটা বলেন যে তাদের যে মানে পিতামহ যে ছিল, যে দাদু ছিল, সেও হয়তো মাছ ধরতো, তার বিয়ে থা হয়ে তার ছেলে মেয়ে হয়েছে,
মেয়েদের হয়তো বিয়ে হয়ে গেছে, ছেলে হয়েছে, ছেলেও মাছ ধরছে। আবার তারও যখন বিয়ে হচ্ছে, তারও যখন ছেলেমেয়ে হচ্ছে, ছেলের হলে তারও কিন্তু এই প্রধান জীবিকা এই মাছ ধরাই হচ্ছে। মানে জেনারেশন বাই জেনারেশন ওখানে এই একই কাজ করছে, একইভাবে কিন্তু তাদের জীবন চলছে। তাদের জীবনের কিন্তু কোনো রকম কোনো উন্নতি হয়নি। স্কুল ওখান থেকে অনেকটাই দূরে। কেউ স্কুলে পড়াশুনো করে। কেউ হয়তো তাদের মধ্যেই হয়তো কোনো আত্মীয়স্বজন সাহায্য করলো বা কোনো কিছু ভাবে সে হয়তো পড়াশোনাটা কন্টিনিউ করলো। তো সে তখন ওখান থেকে বেরিয়ে সে হয়তো বাইরে কোথাও পড়াশুনো হায়ার স্টাডিজের জন্য চলে যাচ্ছে। কিন্তু সবার পক্ষে তো সেটা সম্ভব হচ্ছে না। পরিবারে হয়তো দেখা যাবে গ্রামের একটা পরিবারের হয়তো একজন সেটা করতে পেরেছে। বাকি যে ২ জন রয়েছে তাদেরকে কিন্তু ওই গ্রামেই থেকে যেতে হচ্ছে। আর গ্রামে যারা থাকছে তাদের কিন্তু জীবিকা বলতে ওই দুটোই। নয় মাছ ধরা, নয় মধু সংগ্রহ করা। এবারে তখন মানুষেরই বলছে যে আচ্ছা আমরা একটা মানে উনিও যেহেতু এর আগে এসছিলেন তো ওনারা শুনেছিলেন যে বনবিবির কথা। তো বনবিবি দেবীকে যে ওখানকার মানুষেরা খুব মানে, বিশেষত যারা এই ধরনের মাছ ধরতে যায় বা মধু সংগ্রহ করতে যায় তারা কিন্তু বনবিবি দেবীকে খুব মানে। তখন বলতে হ্যাঁ আমাদের গ্রামেও তো বনবিবির মন্দির আছে। মানে ওনারাই আর কি নিজেরা মন্দির করেছেন এবং বছরে একটা দিন ওখানে খুব বড় করে নিজেদের মতো করে পুজো আর্চা হয়, অনুষ্ঠান হয়। নিজেদের মতো করে আর কি বনবিবির পুজো আর্চা করেন। তো মানসীদির হাসবেন্ড তখন জিজ্ঞেস করছে যে আচ্ছা আমি জিনিসটা শুনেছি কিন্তু এই ব্যাপারটা সম্পর্কে একটু বলুন, আমরা পুরোপুরি জানতে চাই। তো তখন এই বনবিবি সম্পর্কে ওখানকার মানুষেরা ও বিশালী বয়স্ক ভদ্রমহিলা বলছেন যে যেকোনো যেকোনো মানুষ হয়তো কেউ ১ জন, কেউ ২ জন, কেউ ৩ জন হয়তো ছোট, ছোট দল করে হয়তো মাছ ধরতে যাবে বা মধু সংগ্রহ করতে যাবে। তো তারা কি করে, যেহেতু ওখানে পদে, পদে বিপদ, পদে, পদে মৃত্যুর হাতছানি। কুমিরেও যদি ধরে তাহলে জীবন চলে যেতে পারে, আর বাঘে ধরলে তো কথাই নেই। তো নিয়ম হচ্ছে যে এই ধরনের কাজে যাওয়ার আগে সেটা কেউ একাই যাক বা ২ জন, ৩ জন, ৪ জনে মিলে যাক, কি করেন তারা বনবিবি মাকে পুজো দিয়ে যান। তারা মায়ের মন্দিরে আসেন এবং মায়ের কাছে প্রার্থনা করেন যাতে তারা ভালোভাবে জঙ্গলের কাজ সেরে আবার বাড়ি ফিরতে পারে। বাড়ি ফিরে বাড়ির মানুষজনগুলোর মুখ দেখতে পারে। তো সেই জন্য ওনারা বনবিবিকে মানেন এবং ওনারা বিশ্বাস করেন মা বনবিবি যদি সহায় থাকেন তাহলে তাদের কোনো রকম কোনো বিপদ-আপদ হবে না। তো সেই বনবিবির মন্দিরে সেই জন্য স্থাপন করা হয়। ইভেন জঙ্গলের মধ্যেও কিন্তু এক জায়গায় বনবিবি মায়ের মন্দির আছে। তো ওই বয়স্কা ভদ্রমহিলা কথায়, কথায় বলেন যে ওনারা যে গ্রামে দাঁড়িয়ে আছেন সেখান থেকে আরেকটু ভিতরে গিয়ে আরেকটা গ্রাম আছে। যেই গ্রামের মানে প্রায় পরিবার ছিল ৩০ টা মতো এবং সেই ৩০ টা মতো পরিবারের প্রায় ২০ থেকে ২২ টা পরিবার এমন আছে যে পরিবারের মানে হয়তো সেই বাড়ির যে কর্তা আর কি, যে হাসব্যান্ড, সে হয়তো এরকম জঙ্গলে যেত বা মাছ ধরার কাজের সাথে যুক্ত। মানে ওই গ্রামের প্রত্যেকেই এই কাজের সাথেই যুক্ত ৩০ টা পরিবারের ৩০ টা পরিবারই। কিন্তু তার মধ্যে ২০-২২ টা পরিবারের যে পুরুষ মানুষ যারা হয়তো মাছ ধরা বা এই ধরনের মধু সংগ্রহের কাজে যুক্ত ছিল বা জঙ্গল থেকে কাঠ কেটে আনা, ২০-২২ জন পুরুষ মানুষই কিন্তু ওই পরিবারের মারা গেছে। নয় বাঘের হামলায়, নয়তো কুমিরের হামলায়। এবং ওই গ্রামে মানে পুরুষ মানুষের সংখ্যা এখন হাতে গোনা। এবং এতটাই খারাপ মানে এই ঘটনাটা কিন্তু খুব বেশি দিনের মধ্যে ঘটেনি। হয়তো ৩-৪ মাসের মধ্যে ওই ৩০ টা পরিবারের মধ্যে ২০-২২ টা পরিবারেরই পুরুষ মানুষ মারা গেছে। এবং হাতে গোনা কয়েকজনই পুরুষ মানুষ আছে এবং তারা আর ভয়ে সেই কাজ করে না। মানে সেই গ্রামটার অবস্থা খুবই খারাপ। এবং তারপর থেকেই মানে মানুষের মনে আরো একটা ভয়-ভীতি সৃষ্টি হয়ে যায় যে এইভাবে চলতে থাকলে তো তাদের পক্ষে মানে এই জীবিকা নির্বাহ করাটাই একটা বিশাল বড় ব্যাপার হয়ে যাবে। তো তারপর থেকে ওই গ্রামের মানুষেরা, আশেপাশের মানুষেরা যেটা করে সেটা হচ্ছে যে ওদের আশেপাশে যে বড় বড় গাছ রয়েছে সেই গাছের ডাল কেটে সেটাকে বিভিন্ন রকমভাবে তীক্ষ্ণ ধারালো করে একটা দিক ওরা অস্ত্র হিসেবে নিয়ে যায়। এবার বুঝতেই পারছেন যে বাঘের মতো একজন শক্তিশালী একজন হিংস্র প্রাণীর কাছে ওরকম গাছের ডাল তীক্ষ্ণ করে নিয়ে গিয়ে বা কতটুকু আত্মরক্ষা করা সম্ভব। তো এরকম ঘটনা মানে আগের থেকে হয়তো এখন একটু কম ঘটে কিন্তু ঘটছে। এবং তারপর থেকেই তারা বনবিবি মায়ের পুজো আরো বেশি করে
করা শুরু করেছে এবং মায়ের কাছে তারা সবসময় প্রার্থনা জানায় যে এইভাবে গ্রামে কারোর প্রাণ না চলে যায়। তো এই সমস্ত কথা যখন মানসীদি এবং ওনার হাজবেন্ড শোনেন, ওনাদের না খুব খারাপ লাগে এবং ওনারা বুঝতে পারেন যে কলকাতা থেকে বা পাশে শহরাঞ্চল থেকে মানুষজন যে সুন্দরবনে ঘুরতে যায়, সেটা সে সেই ঘুরতে এসে মানুষ একটা অন্য রকমের সৌন্দর্য দেখে। কিন্তু এই স্থানীয় মানুষগুলোর সাথে কথা বললে বোঝা যায় যে এদের জীবনে বা এদের মনে প্রাণে কি জ্বালা যন্ত্রণা রয়েছে। তো এই সমস্ত কথা হতে হতেই ওই বয়স্কা মহিলাটি বলেন যে এত দুঃখ কষ্টের মধ্যেও আমাদের এখানে এমন অনেক ঘটনা ঘটে, যে ঘটনাগুলো আপনারা শহরের মানুষেরা যদি শোনেন হয়তো ভাববেন যে আমরা গল্প কথা বলছি, কিন্তু এরকম ঘটনা, অলৌকিক ঘটনা আমাদের এখানে অনেক ঘটে এবং সেই জন্যই আমরা এই মাকে, বনবিবি মাকে এত বিশ্বাস করি, এত ভালোবাসি। তো সঙ্গে মানসীদির হাজবেন্ড বলছেন যে কি ঘটনা বলুন না, আমরা কেন অবিশ্বাস করব? আপনাদের কি লাভ আমাদেরকে মিথ্যে কথা বলে বলুন? আমরা বুঝতে পারছি যে এখানে ভগবানের আশীর্বাদ না থাকলে এইরকম একটা দুর্গম জায়গা, এরকম একটা প্রতিকূল জায়গায় যেখানে প্রতি মুহূর্তে প্রাণের ভয় রয়েছে, আর ওনাদের যে বেশিরভাগ যে বাড়িঘর, সেই বাড়িঘর কিন্তু মাটির বেড়া দিয়ে করা বাড়ি। ফলে বুঝতেই পারছেন যে সেই ঝড় বৃষ্টি হলে সেই বাড়ি উড়ে যেতে বেশিক্ষণ সময় লাগবে না। আর এরকম ঘটনা ঘটেও প্রচুর। তার সাথে নদী ভাঙন তো রয়েছেই। প্রপার রাস্তা পর্যন্ত নেই। তো সেই রকম জায়গায় যদি সত্যি উপরওয়ালার আশীর্বাদ না থাকে, যে কটা পরিবার ওখানে বসবাস করছে, সত্যিই তাদের পক্ষে বসবাস করাটা কখনোই সম্ভবপর নয়। তো ওই ভদ্রমহিলা ১ম এ বলতে চাইছিলেন না। ভেবেছে যে হয়তো এনারা বিশ্বাস করবেন কি করবেন না। তো তারপরে যখন অনেক করে মানসীদির হাসবেন্ড এবং মানসীদি জোর করে, তো তখন ওই ভদ্রমহিলা বলছে যে, "প্রথমে আমি আপনাকে এই দিন কয়েক আগের একটা ঘটনা দিয়ে শুরু করি। তারপরে আমি আপনাদেরকে আস্তে বলছি।" এবার ওখানে বুঝতেই পারছেন যে গ্রামের পরিবেশ এবং স্পেশালি ওখানকার পরিবেশ কিন্তু শহরের পরিবেশের থেকে সম্পূর্ণ আলাদা। আর ওখানে লোকের গ্রামের যে বাড়িগুলো রয়েছে, বাড়ির সামনে বিশাল বড় একটা দাওয়া মতো রয়েছে এবং ঘর যেহেতু খুবই ছোট, তো সেখানে তো মানে ঘরের প্রত্যেকটা সদস্যের সবসময় তার ঘরের মধ্যে থাকা সম্ভব হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই ঝড় বৃষ্টি না থাকলে রান্নাবাড়ি বাইরে হয়, সবজি কাটা বাইরে হয়। বাড়ির যে বাচ্চা-কাচ্চা থাকে তারাও বাইরেই খেলাধুলো করে। বেশিরভাগ সময় এরকমই হয়। এবার ওই ভদ্রমহিলা বলছেন যে এটা বেশিদিন আগেকার ঘটনা নয়। তো মোটামুটি ৩টে ৩:৩০ বেজে গেছে এবং বাড়িতে তখন ওদেরই গ্রামের একটা বাড়ির কথা বলছে যে ওদের বাইরে রান্না হয়, রান্নাবাড়ি হয়েছে। তো বাড়ির যে আরকি পুরুষ মানুষ, তিনি মাছ ধরতে গেছিলেন সকালবেলা। এরা যে মাছ ধরতে যায় এরা কিন্তু একদম ভোর রাতের দিকে বেরিয়ে যায় এবং মোটামুটি ওই ৬টা ৬:৩০টার মধ্যে মাছ ধরা ওদের কমপ্লিট হয়ে যায়। তারপরে সেই মাছ নিয়ে তারা ওখান থেকে একটু দূরের বাজারে যায়, সেখানে বেচাকেনা করে চলে আসে। ফলে ওদের মোটামুটি খাওয়া-দাওয়া করতে ৩:৩০ ৪টে কিন্তু দুপুরে বেজে যায়। তো গ্রামের লোকজন সব বাইরেই বেশিরভাগ খাওয়া-দাওয়া করেছে। তো খাওয়া-দাওয়া করার পরে ৪:৩০ মতো বাজে এবং সেই দিন একটুখানি মেঘলা ছিল, কিন্তু বৃষ্টি হচ্ছিল না। তো ওই মহিলা কি করেছেন, যিনি আরকি বাড়ির বউ, সে বাড়ির পাশেই একটা কোনা মোড়ে জায়গায় সে বাসন মাজছে। আর তার হচ্ছে ৩টে ছেলে-মেয়ে। চু মানে এক একটা মেয়ে হচ্ছে বড় মেয়ে, সবার ১ম বাচ্চা হচ্ছে বড় হচ্ছে মেয়ে, তারপর একটা ছেলে, তারপর একটা ছোট্ট ছেলে। এবার যে বড় ২ জন ছেলে-মেয়ে তারা অন্যান্য জায়গায় আশেপাশে খেলছে। আর যে ছোট যে বাচ্চাটা, যে ছেলেটা, সে কি করেছে ওই দাওয়াতে বসে হামাগুড়ি দিচ্ছে, এদিক ওদিক করছে এরকম। আর দেখুন গ্রামের দিকে কিন্তু মানে খুব বেশি মাটির সাথে এদের কানেকশন থাকে। মাটিতে ছেড়ে দেয়, তারা খেলাধুলো করে। হয়তো একটা পাটি পাতা আছে বেশি হলে এরকম। এবার অন্যান্য দিনও বাচ্চাটা ওরকম ভাবেই খেলে, তো সেদিনও ওভাবেই খেলছে। মোটামুটি অন্ধকার করে এসেছে, মেঘলা করেছে। আর ওই বাচ্চাটির মা যে ছিল সে অন্যদিকে বাসন ধুচ্ছে। এবার দেখুন ঘটনা যেটা ঘটায় সেটা হচ্ছে যে এই যে বাঘ ঢোকার ঘটনা বলুন বা এই ধরনের যে ঘটনাগুলো ঘটে, এগুলো কিন্তু ম্যাক্সিমামটাই রাতের দিকে ঘটে অথবা ভোর রাতের দিকে ঘটে। দিনের বেলা কিন্তু খুব একটা এই বাঘ ঢোকার ঘটনা খুব একটা ঘটে না। এইবারে ওই ভদ্রমহিলা উনি যখন বাসন মাজছেন, হঠাৎ করে উনি বাচ্চার কান্না শুনতে পাচ্ছেন। এবার দেখুন বাচ্চা তো প্রচুর কাঁদে। সেটা নিয়ে তো খুব একটা অস্বাভাবিক বিষয় নয়। কিন্তু উনি যখন বাসন ধুচ্ছেন উনি ভাবছেন যে বাচ্চা এত কাঁদছে কেন?
মানে ওনার বাচ্চা ওই সময় ওইভাবে কাঁদাটা ওনার খুব একটা স্বাভাবিক লাগে না। তো উনি কি করেছে, উনি বাসনটা তাও ধুচ্ছে, বলছে ঠিক আছে হাতের কাজটা তাড়াতাড়ি সেরে আমি ওই দিকটায় যাচ্ছি। এবার উনি বাসন ধুতে ধুতে উনি মানে একটা অদ্ভুত রকমের মানে একটা আওয়াজ পাচ্ছেন। এবার দেখুন, গ্রামের লোকেরা কিন্তু একটু সাহসী হয়, বিশেষত যারা দক্ষিণ চব্বিশ পরগনার ওরকম প্রতিকূল জায়গায় থাকে, তাদের কিন্তু সাহস আবার একটু অন্য রকমের হয়। তো ভদ্রমহিলার কেন জানি না মনে হলো যে উনি যেখানে আর কি কাজ করছেন সেখান থেকে তার কিছুটা দূর থেকে যেখানে বাচ্চাটা রয়েছে সেখান থেকে একটা উনি আওয়াজ পাচ্ছেন, এবং সেই মুহূর্তে ওনার মনে হলো বনবিবি মা যেন ওনাকে বললেন, তুই এক্ষুনি বাসন ফেলে রেখে তুই সামনের দিকে যা, দেখ কি হচ্ছে। এরকম করে মনে হলো যেন ওনাকে কেউ ধমকি দেওয়ার সুরে মা বললেন, এটা ওনার মনে হলো। এবং উনি সঙ্গে সঙ্গে বাসন কোসন ফেলে হাতটা শাড়িতে মুছতে মুছতে উনি দৌড়ে আসেন, এবং দৌড়ে যখন উনি সামনের দিকটা আসেন মুহূর্তের মধ্যে উনি চলে আসেন, এবং এসে উনি যে দৃশ্য দেখেন সে দৃশ্য মানে উনি যে কখনো চোখের সামনে দেখবেন সেটা উনি কল্পনা করেননি। উনি দেখছেন যে ওনার বাচ্চা সামনে ওরকম করে মানে প্রচণ্ড কান্নাকাটি করছে, সে হামাগুড়ি দিচ্ছিল, মাটিতে রয়েছে, এবং একটা বাঘ বড়সড় বেশ বাঘ একটা, সে পাশ দিয়ে মানে একদম বাচ্চাটা পাশ দিয়ে ঘুরছে, এবং মুখটা বাচ্চাটার দিকে নিচ্ছে, কিন্তু কোনো একটা অজানা কারণে বা বলতে পারেন কোনো একটা প্রোটেক্টিং শিল্ড টাইপের বা বলা যেতে পারে কোনো রক্ষাকারী কোনো একটা অদৃশ্য শক্তি যেন বাচ্চাটাকে পুরো কবচের মতো মনে হচ্ছে যেন বাচ্চাটাকে আগলে রেখেছে। বাঘটা বারবার মুখ সামনে দিচ্ছে, কিন্তু আবার মুখটা পিছনে সরিয়ে দিচ্ছে। আবার বাচ্চাটাকে মানে কেন্দ্র করে বাঘটা ওরকম করে ঘুরছে। এবার এই জিনিস দেখে না, মানে দেখুন ওই ভদ্রমহিলা তিনি কিন্তু এর আগেও জীবনে বাঘ দেখেছেন। ওনার ওই গ্রামেই জন্ম, ওই গ্রামেই ওনার বাপের বাড়ি, ওই গ্রামেই বিয়ে হয়েছে। ফলে বাঘ দেখা কিন্তু ওনার কাছে নতুন কিছু নয়। উনি এর আগে ধান খেতে বাঘ দেখেছেন, ২-৩ বার দেখেছেন, এবং খুব সামনে থেকেই দেখেছেন। কিন্তু নিজের সন্তানের এই সমূহ বিপদ দেখে বুঝতেই পারছেন একজন মায়ের মনে কি পরিমাণ মানে কি যে ঘটতে পারে সেটা হয়তো শুধুমাত্র তিনিই ব্যাখ্যা করতে পারবেন। আমি হয়তো এভাবে ব্যাখ্যা করতেও পারব না। মানে যার জীবনে ঘটনাটা ঘটেছে তিনিই হয়তো সবথেকে ভালো উপলব্ধি করতে পারবেন যে সেই মুহূর্তে তার মধ্যে কি ঘটছিল। তো এই জিনিস দেখে উনার মানে পুরো মাথা থেকে পা অব্দি একেবারে কেঁপে গেছে, এবং উনি ভাবছেন এবার উনি কি করবেন? মানে উনি যদি সামনে বাচ্চাটাকে ধরতে যায়, তাহলে যদি বাঘ আগে বাচ্চাটাকে নিয়ে নেয়? আবার উনি ভাবছেন, মানে উনি তখন আর নিজের প্রাণের ভয় কিন্তু করছেন না। উনি ভাবছেন যে বাঘটাকে সরাবে কি করে? তো ওনার না সেই মুহূর্তে আর মাথা-টাথা কিছু কাজ করছিল না। এবার ওনাদের কি হতো যে আমার বাড়িতে তো উনুন রয়েছে, বাড়ির ঘরের ভিতরেও একটা উনুন রয়েছে, ঘরের বাইরেও ২ টো উনুন রয়েছে। এবার জঙ্গল বা আশেপাশের গাছপালা থেকে কাঠ-কুঠ কেটে আনার জন্য ওখানে একটা দা রাখা থাকতো। মানে বড়, বড় গাছের ডাল, কাঠ এগুলো থাকতো। তো সেগুলোকে ছোট, ছোট করে টুকরো করার জন্য একটা দা রাখা থাকতো। তো উনি না মানে তখন পুরো মানে গর্জন করছে, মানে বাঘ যেরকম গর্জন করছে, মানে এই শব্দ শুনে কিছুক্ষণের মধ্যে আশেপাশেরও ১-২ জন আসা শুরু হয়ে গেছে। তো তাদের মুখে উনি শুনেছেন যে ওনার মুখ থেকেও নাকি ঠিক বাঘের মতোই গর্জন বেরোচ্ছে ওই ভদ্রমহিলার মুখ থেকে, এবং সে রাগে ফুঁসছে তার বাচ্চাকে যদি কিছু করে দেয়। সে তখন মানে হাতের কাছে মানে দেখছে কি আছে, ওই দাটা দেখতে পেয়ে সে দাটা তুলে এমন মানে বাঘ যেরকম গর্জন করে মনে হচ্ছে যেন তার থেকেও বেশি গর্জন করে, মানে পুরো একদম ওই খাঁড়ার মতো একদম ওইটাকে তুলে ওই দাটাকে সোজা দৌড়ে গেছে বাঘটার দিকে। আর অদ্ভুত বিষয় দেখুন, একটা লম্বা চওড়া প্রাপ্তবয়স্ক বাঘ। তো বুঝতেই পারছেন আপনারা, মানে চিড়িয়াখানাতে তো বাঘ দেখেইছেন। তো ঐরকম একটা বাঘ, সে নাকি একটা মানুষকে একজন মানে এখানেই হয়তো বলে যে মায়ের ভালোবাসা, মায়ের শক্তি, মায়ের ক্ষমতা। হয়তো ভগবানই সেই সময় ওনার মধ্যে সেই ক্ষমতাটা দিয়ে দিয়েছিলেন। মানে উনি এমন চোখমুখ করে এসছে আর এমন মুখে আওয়াজ করেছে ওই দাটা নিয়ে তেড়ে গেছে, মানে বাঘটা না ১ম এ একটু তেড়ে এসেছে ওনার দিকেও। তারপরে বাঘটা ওখান থেকে সোজা নেমে সামনেই ওই মোহনার জল ছিল, খাঁড়ির জল। সেই খাঁড়ির জল দিয়ে গিয়ে জঙ্গলে চলে গেছে। এবং ওই ভদ্রমহিলা তখন একটা এমন ঘোরের মধ্যে চলে গেছে মনে হচ্ছে যেন ওনার উপরে কোনো কিছু ভর করেছে। উনিও বাঘটাকে মারবে করে পুরো জল অব্দি মানে ওই খাঁড়ির জলে পুরো কোমর অব্দি উনি চলে গেছে। তারপরে তো আশেপাশের লোকজন ওনাকে আ মানে লোকজন ততক্ষণে জড়ো হয়ে গেছে। তারপরে ওনাকে ওখান থেকে সরিয়ে নিয়েছে।
এবং উনি তখন ওরকম হাঁপাচ্ছে, গোঙাচ্ছে আর ওরকম গর্জন করছে। এবং এর কিছুক্ষণ পরে ভদ্রমহিলাকে যখন ওই জল থেকে ওখান দিয়ে নিয়ে এসে ঘরের দিকে দাওয়ার কাছে আনা হয়, তখন ভদ্রমহিলা অজ্ঞান হয়ে গেছে। এবার ওনার বেশ কিছুক্ষণ পরে জ্ঞান আসে। তো জ্ঞান-ট্যান আসার পরে বাচ্চাটা কিন্তু একদম অক্ষত ছিল। বাচ্চাটাকে মানে বাচ্চাটার গায়ে পর্যন্ত বাঘটা টাচ করতে পারেনি। এবং পুরো জিনিসটা আশেপাশের বেশ কয়েকজন দেখেছিল। গ্রামে তো খুব বেশি লোক তো এমনিই থাকে না। তো তারা যখন ভদ্রমহিলাকে বলে যে, "তুমি এরকম কি করে করলে?" আর ভদ্রমহিলা তো একদম রোগা-পটকা শরীর। মানে একদমই যে খুব চেহারা স্বাস্থ্যবান, খুব সুস্বাস্থ্যবতী তা কিন্তু নয়। তো সবাই বলছে যে, "তোমার মানে তুমি কি করে এরকম গর্জন করলে?" মানে একটা মানুষের পক্ষে ওরকম করে গর্জন করা মানে খুব স্বাভাবিক বিষয় কিন্তু একেবারেই নয়। তো ভদ্রমহিলা বলছে, "আমি না কিছু জানি না। আমি বুঝতে পারছি না আমি কি করেছি। আমার শুধু এটুকু মনে আছে, আমি মানে আমাকে মনে হলো যেন বনবিবি মা আমাকে বলল, 'তুই এক্ষুনি সামনে যা।' আমার এটুকু মনে আছে। এবং আমি যখন ওই দৃশ্য দেখলাম যে বারবার বাঘটা আমার বাচ্চার দিকে মুখ মুখ নিয়ে যাচ্ছে, এই মনে হচ্ছে কামড়ে দেবে, এই মনে হচ্ছে।" আর বাঘের স্বভাব হচ্ছে ওরা তো ওই গ্রামে থাকে, তাদের স্বভাব হচ্ছে ঘাড়ের দিকে আগে আক্রমণ করা। মানে ঘাড়ের দিকে এমন করে আক্রমণ করবে, মাথা ঘাড়ের দিকে, যে মানুষ কিন্তু ওখানেই যা হবার হয়ে যাবে। তারপরে তার বডিটাকে টেনে, টেনে মুখে করে নিয়ে চলে যায় ওরা জঙ্গলের দিকে। তো বারবার বাঘটা আর কি মুখটা নিয়ে সামনে বাচ্চাটার দিকে আসছিল। কিন্তু কোনো একটা অজানা অদৃশ্য কোনো একটা বলয় যেন বাচ্চাটাকে ঘিরে রেখেছে। এবং ওই সময় ওই ভদ্রমহিলা যদি ওখানে না আসতেন, তাহলে হয়তো সত্যিই কিছু একটা দুর্ঘটনা ঘটে গেলেও যেতে পারত। তো উনি কিন্তু তারপরে আর কি হয়েছিল, কি না হয়েছিল উনি কিন্তু কিছুই জানেন না। মানে উনার কোনো ধারণাই নেই যে উনি তারপরে কি করে কি করেছে। ওই দাটা নিয়েছে সেটা উনার মনে আছে। কিন্তু উনার মুখ থেকে যে আওয়াজ হয়েছে বা কি হয়েছে না হয়েছে সেসব বিষয় কিন্তু ওনার মানে ওনার স্মৃতিতেই নেই। উনি বলছেন, "আমি জানি না আমি কি, কি করেছি।" তো তখন এই বয়স্কা ভদ্রমহিলা যখন মানসীদি এবং ওনার হাসব্যান্ডকে এই কথাটা বললেন, উনি তখন বলছেন যে, "আচ্ছা আপনারাই বলুন তো, এটা কি মায়ের আশীর্বাদ ছাড়া কি কোনোভাবে এটা সম্ভব?" তো মানসীদি এবং ওনার হাসব্যান্ড বলছেন, "একদমই তাই। মানে এই জিনিসটা ভাবাই যায় না। মানে আমরা মানুষেরা মানে কি বলবো এগুলো হয়তো আমার বলাটা আমি জানি না সোশ্যাল মিডিয়ায় ঠিক কিনা। তবুও আমি বলছি, আমরা অনেক সময় দেখবেন অনেক সোশ্যাল মিডিয়াতে বলুন বা আ টিভিতে অনেক ক্যাপশন পড়ি যে সাহসী পদক্ষেপ, মানে সাহসী পোশাক পরা। আমরা এই ধরনের অনেক কথা শুনি যে সাহসী পোশাক পরেছে, খোলামেলা পোশাক পরাকে সাহসী বলা হয়। কিন্তু সত্যিকারে ভেবে দেখুন তো, ওটা কি সত্যিই কোনো সাহসিকতার পরিচয়? মানে ওটাকে সাহসিকতা বলবো নাকি এইটাকে সাহসিকতা বলবো? একজন মহিলা তিনি নিজেও জানেন যে বাঘের কাছে ওই বাচ্চাটা আর ওই ভদ্রমহিলা কিছুই না। চাইলেই কিন্তু মানে এক পলকে বাঘ ওনাকেও আক্রমণ করে ওনার প্রাণটা নিয়ে নিতে পারত। উনি সেই বিষয়ে তোয়াক্কা না করে হাতের কাছে ওই দাটা নিয়ে উনি যেভাবে তেড়ে গেছিলেন, বাঘ পর্যন্ত ভয় পেয়ে তাকে কিন্তু পিছু হটে জঙ্গলে চলে যেতে হয়েছে। তো সত্যিই এখানে একটা ভগবানের আশীর্বাদ তো রয়েছেই এবং তার সাথে, সাথে ওই ভদ্রমহিলার চরম সাহস রয়েছে সেটা তো বলতেই হবে। এদেরকেই সত্যি হয়তো বলা হয় যে প্রকৃত সাহসী। যাই হোক, তো এই ঘটনা যখন ওনারা শোনেন, ওনারা না মানে খুব মুগ্ধ হয়ে যান। তো উনি বাড়িটা দেখান যে, "ওই দেখুন ওই বাড়িতে ওই ঘটনাটা ঘটেছিল।" তো তারপরে ওরা বাড়ির সামনে খুবই গরিব মানুষ তো তবুও যেটুকু যা সবাই তো চায় যে নিজের সন্তানকে আগলে রাখতে। তো তারা তখন ওই বাঁশের কঞ্চি দিয়ে অনেক কষ্ট করে নিজেরাই একটা পাঁচিল মতো ওই মানে জাস্ট একটা ব্যারিকেড মতো, পাঁচিল তো বলা যায় না, একটা ফেন্সিং মতো করে দিয়েছে। যাতে এট লিস্ট মানে কিছুটা হলেও রক্ষা পাওয়া যেতে পারে। তো এই ঘটনাটা শোনার পরে মানসীদি বলছে যে, "এরকম আরো যদি ঘটনা আপনার জানা থাকে আপনি প্লিজ বলুন আমাদের। আমরা শুনতে চাই, আমরা জানতে চাই। কারণ এই অজানা সুন্দরবনকে আমরা জানতে চাই। সবাই আসে সুন্দরবন দেখে, দ্রষ্টব্য স্থানগুলো দেখে চলে যায়। কিন্তু এই যে ঘটনাগুলো বা এই যে সাধারণ মানুষ যে কি নিয়ে থাকে ওখানে, নিত্যদিনে তাদের যে জীবনযাপন, তাদের সাথে যে ঘটনাগুলো ঘটছে, এই বিষয়ে কিন্তু শহরের মানুষ কেন, বহু মানুষই বেশিরভাগ মানুষই জানে না। মানুষ সুন্দরবন বলতে রয়্যাল বেঙ্গল টাইগার বোঝে, সুন্দরী গাছ বোঝে। মানুষ আসে, দেখে, চলে যায়। বাঘ দেখার জন্য মানুষের কত এক্সাইটমেন্ট থাকে টুরিস্টদের মধ্যে। কিন্তু যারা ওখানে থাকে তাদেরকে যে কি সমস্যা জুঝতে, জুঝতে জীবনটা কাটাতে হয় সেটা হয়তো স্থানীয় মানুষজনের সাথে কথা না বললে এগুলো হয়তো বোঝাই যায় না। তো এরপরে ওই ভদ্রমহিলা আরো একটা ঘটনা বলেন। যে ঘটনাটা মানে শোনার পরে হয়তো আপনাদেরও মনে হতে পারে যে সত্যিই ওখানে
মানুষগুলোর উপরে হয়তো ভগবানের একটা আশীর্বাদ আছে এবং মানুষগুলো হয়তো সাধারণ আমাদের মতো এতটা সাধারণ নয়। তাদের মধ্যে হয়তো কিছু একটা অসাধারণ ব্যাপার আছে। তো ওই ভদ্রমহিলা তখন বলছেন যে ওনাদের ওই গ্রাম থেকে আরেকটু গিয়ে আরেকটা গ্রাম রয়েছে এবং সেই গ্রামে ওই ভদ্রমহিলার বাপের বাড়ি। তো ওনার স্বাভাবিকভাবেই যাতায়াত ছিল। তো ওইখানেই একটা বাড়িতে, বাড়ির ঘটনা। তো সেই বাড়ির একটি মাত্রই ছেলে। তো ছেলের বিয়ে হয়েছে এবং যে ছেলেটির যে বাবা ছিল তিনি আর কি মাছ ধরতেন, মধু সংগ্রহ করতেন এবং ওই আসল যে সুন্দরবনের যে আসল যে মধু, সেই মধু কিন্তু কিছু বড়, বড় আড়তদার আছে, কিছু বড়, বড় ব্যবসায়ী আছে যারা ওটা কিন্তু ওদের থেকে ডাইরেক্ট কিনে নেয় এবং সুন্দরবনের ওই আসল মধু একদম ওখানকার মৌচাক থেকে ভেঙে আনা যে রিয়াল হানি রয়েছে সেটা কিন্তু প্রচন্ড এক্সপেন্সিভ। এবার যতটা দামে বাইরে বিক্রি হয় অবশ্যই যারা ওটা কষ্ট করে সংগ্রহ করে তারা তো আর অত টাকা পায় না, কিন্তু তবুও তারা যে টাকাটা পায় সেটা অনেক টাকা। তো ওই ছেলেটির বাবা কিন্তু এই কাজ করত। এবার ছেলেটি ছেলেটিকে নাকি একবার এক যারা হস্তরেখা বিচার করে এরকম একজন অ্যাস্ট্রোলজার নাকি ছেলেটাকে দেখেছিল। তো সে তখন বলেছিল যে আপনার ছেলের কিন্তু জল এবং জঙ্গল ২ থেকেই কিন্তু প্রাণের ভয় আছে। এই জল আর জঙ্গলে কিন্তু আপনার ছেলেকে কখনোই সেভাবে পাঠাবেন না। একা তো পাঠাবেনই না, সেভাবে পাঠাবেন না। এবারে দেখুন সুন্দরবনে যারা থাকে তারা জল আর জঙ্গল এই দুটোকেই নিয়ে যাকে বলে সহাবস্থান এই জল জঙ্গলের। তো সেই জায়গা থেকে ছেলেকে ছোটবেলা থেকে ওই জল জঙ্গলে না পাঠিয়ে ওনার মা বাবা কিন্তু ওনাকে বড় করেছে। এবার ওনার বাবা একাই সংসারে রোজগার করে তো উনিই যায়। তো একটা সময় এরকম এলো, ছেলেটা তখন বেশ কিছুটা বড় হয়ে গেছে। বয়স তখন প্রায় ১৪ মতো বয়স, ১৩-১৪। তো ছেলেটার বাবা খুব অসুস্থ হয়ে পড়েছে। এবং ওখানকার মানুষজনের জীবনযাপন তো বুঝতেই পারছেন, খুবই গরিব এবং যদি তারা মানে জল থেকে গিয়ে মাছ না ধরে, নদী থেকে মাছ না ধরে, তাহলে তাদের সেই মাছ বিক্রি করে পয়সাও আসবে না, ফলে খাওয়াও জুটবে না। যদি জঙ্গলে গিয়ে মধু সংগ্রহ না করে, তাহলেও সেখান থেকে মধু আসবে না, ফলে সেই মধু বিক্রি করে পয়সাও আসবে না, ঘরে যাকে বলে নুন চলবে না। এবার বেশ কিছুদিন ধরে উনি অসুস্থ ছিলেন, ফলে উনি যেতে পারেননি। এবার ঘরে সংসারে যেটুকু যার জমানো টাকা পয়সা ছিল সেটুকু প্রায় শেষের পথে। এবার তখন ছেলেটা বলে যে, "দূর অনেক হয়েছে। তুমি আমাকে" তার মায়ের উদ্দেশ্যে আরকি বলছে মাকে যে, "মা তুমি আমাকে যেতে দাও না। বাবার তো এরকম অবস্থা। এবার আমরা খাবো কি? কিছু তো করতে হবে। তুমি আমাকে যেতে দাও না এরকম কোনো কথা নেই। আর বাবা তো এত বছর ধরে যাচ্ছে। বাবার থেকে এত কিছু শুনেছি, এত কিছু জেনেছি। তো আমি যাবোই।" তো ছেলের মা তো কিছুতেই ছেলেকে ছাড়বে না। বলছে, "ঠিক আছে, আমি দরকার হলে কোনো কাজকর্ম জুটিয়ে নেবখন। তুই কিন্তু যাবি না। তোর এসব কাজ করার দরকার। তুই অন্য কিছু করবি। তুই এখনো ছোট আছিস, তুই বড় হ। তুই শহরে যা, গিয়ে কোনো কাজকর্ম খুঁজবি, সেখানে কাজ করবি। তোর এইসব কাজ করার দরকার নেই।" তো ছেলেটা বলছে যে, "সে আমি কখন বড় হব, শহরে যাব, কাজ খুঁজবো, কাজ পাবো। তাতে এখন নিজের কি সম্পর্ক? এখনই তো আমাদের সংসার চলছে। এখনই তো আমাদের কালকে কি খাবো তার ঠিক নেই। তুমি আমাকে কেন যেতে দিচ্ছ না?" এদিকে ছেলেটির বাবা অসুস্থ। সে তখন বলছে যে, "না, তোকে যেতে হবে না।" তো এই নিয়ে অনেক কথাকথি হয়। তো তারপরে ছেলেটা বলে যে, "না, তোমরা যখন আমাকে একা ছাড়তে চাইছো না, ঠিক আছে বাবা আমার সাথে যাক। আমি নৌকোটা চালিয়ে নিয়ে যাবো। আমি নৌকোয় দাঁড়" ওরা দাঁড় দেবো কথাটা বলে। তো বলছে, "আমি নৌকোয় দাঁড় দেবো, নৌকোটা আমি চালিয়ে নিয়ে যাবো এবং কিছু মাছ অন্তত আমাদেরকে ধরতে হবে। না হলে কালকে কি খাবো? কিছুই তো নেই। ঘরে যা জমানো টাকা পয়সা ছিল সেটুকুও শেষের পথে।" যাই হোক, তো ছেলের মা তো কিছুতেই ছেলেকে ছাড়বে না। জোর করে তখন ওর বাবা বলে যে, "ঠিক আছে আমি যাচ্ছি। তুই আমার সাথে থাকবি। তুই শুধু আমি তো দাঁড় দিতে পারবো না, নৌকো চালাতে পারবো না। তুই চালাস, আমি তোকে বলে দেবো। কিন্তু বেশি গভীরের দিকে আমরা যাবো না। সামনাসামনি থেকে যদি কিছু মাছ পাই সেটা নিয়ে চলে আসবো।" এবার আমি আপনাদেরকে আগেই বলেছি যে এই ধরনের দক্ষিণ চব্বিশ পরগনায় বিশেষত যারা মাছ ধরে তারা কিন্তু সবাই ভোর রাতের দিকে বেরিয়ে যায়। এটাই নিয়ম। ওই সময়টাই মাছ আরকি ভালো পাওয়া যায়। তো জাল রেডি করে, উ খাবার রেডি করে, মাছেদের জন্য আরকি যেটা টোপ ফেলবে সে সমস্ত রেডি করে ছেলেটা সবই কাজ জানতো কিন্তু নিজে কোনোদিনও যায়নি। ওর বাবাকে দেখেছে বহু বছর ধরে এই কাজ করতে, তো ছেলেটা সবই মোটামুটি জানতো। তো এই করে নৌকো নিয়ে
মোটামুটি ওই 3টে নাগাদ ওরা বেরিয়ে যায়। ভালো কথা, বেরিয়েছে, এবং ছেলেটা কিন্তু যথেষ্ট সাহসীই ছিল। গ্রামের ছেলে, বুঝতেই পারছেন, সাহসী না হয় উপায়ও নেই। তো ওরা বেরিয়েছে, তো বেরিয়ে কিছু দূর গেছে নৌকো নিয়ে। এবার বুঝতেই পারছেন 3টের সময় বেরিয়েছে মানে বাইরে ঘুটঘুটে অন্ধকার। আর শহরে যেমন বিভিন্ন ধরনের দোকান পাশার, এমনি রাস্তাঘাটে স্ট্রিট লাইটসও প্রচুর থাকে, সেরকম কোনো লাইটিং এর কোনো গল্প নেই। চারিদিকটা পুরো ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু নেই। আর ওরা শুধুমাত্র একটা হ্যারিকেন নিয়েছে। তো এরপরে যেটা হলো, মানে এই বাবা আর ছেলে নৌকোয় রয়েছে এবং ছেলেটাই মেইনলি মাছ ধরার কাজকর্ম করছে। তখন সময়টা হচ্ছে ওই 3:30 টাক হবে। এক্সাক্ট টাইমটা ওরা জানে না। এবং ওদের ওই ছোট্ট ডিঙি নৌকোতে একটা হ্যারিকেন রয়েছে। কাজ করছে, এবার হঠাৎ করেই, মানে কোনোখানে কিছু নেই, কোনো হাওয়া বাতাস ঝড় বৃষ্টি কিচ্ছু নেই। হঠাৎই ছেলেটা এবং ছেলেটির বাবা দুজনেই বুঝতে পারে যে নৌকোটা মারাত্মক রকমভাবে নড়ছে। মানে প্রথমে হালকা হালকা ভাবে নড়া শুরু হলো, তারপরে মনে হলো যেন নৌকোটা একটু বেশিই নড়ছে। এবার ওদের নৌকোটা কিন্তু ওই যে খাড়ি মতো জায়গাটা ছিল, সেই খাড়ির একটু সাইড করেই ছিল। এবার ওরা বুঝতে পারছে না যে এত নৌকোটা নড়ছে কেন। এবার দেখুন, ছেলেটি তো এর আগে কোনোদিনই মাছ ধরতে সে অর্থে যায়নি। এবার ছেলেটার বোঝার কথাও নয়, কিন্তু ওর বাবা একটু পরে না বুঝতে পারে, এবং বুঝতে পেরে ছেলেটাকে বলছে যে তুই নৌকোটাকে, মানে মানে ওদের ভাষায় ওরা দাঁড় দেয়া বলে, বলছে মানে মাঝখানে নিয়ে যেতে, নদীর দিকে আর কি, নৌকোটাকে তাড়াতাড়ি করে নিয়ে যেতে। এবার ছেলেটা তো ছোট, আর ওর সেরকম কোনো এক্সপিরিয়েন্সও নেই। তো ও বলছে যে কেন, আমি তো এখানে মাছ পাচ্ছি, আমি তোমার হাতে মাছগুলো দিচ্ছি, তুমি হাড়ির ভিতর রাখছো, কেন এখন আমি নৌকো সরাতে যাব? মানে এইরকম বলতে বলতে ছেলেটা কি করেছে, ওই নৌকো থেকে ঝুঁকে ঝুঁকে ওই জালগুলোকে তুলছে তো মাছের জন্য। এমন সময় ছেলেটা না ধাপ করে, মানে কিছু বুঝে ওঠার আগেই ছেলেটা ওই জল কাদার, মানে ডাঙার কাছে পড়ে যায়। এবং বুঝতেই পারছেন তখন 3:30 মতো বাজে, বাইরে ভোরের আলো ফোটেনি, ঘুটঘুট করছে অন্ধকার, এবং আলো বলতে ওই হ্যারিকেনের আলোটুকুই সর্বস্ব। এবার ওই আলোতেই ছেলেটির বাবা দেখছে যে দুটো বড় বড় কুমির, একদম বিশাল বড় বড় দুটো কুমির ওই নৌকোর নিচ দিয়ে, মানে ওই যে ও হাত দিয়ে দিয়ে বারবার করে আর কি মাছ ধরছিল নৌকোর ধার থেকে জলে হাত দিয়ে দিয়ে, সেইটা কোনোভাবে ওই দুটো কুমিরের, তারা হয়তো জলের অন্যদিকে ছিল, তারা বুঝতে পেরেছে। এবং নৌকোটা এমন, ওই কুমিরগুলোর জন্য নৌকোটা এমন ঝটাপটি করছিল, এবং হয়তো ওর লেজের আঘাতে বা কিছু একটা কারণ, সেটা ওর বাবা অন্ধকারে বুঝতে পারেনি। এবার ওর বাবা যখন দেখছে, তখন দেখছে দুটো, মানে কুমির, বড় বড় দুটো কুমিরের মাঝখানে ওনার ছেলে পড়ে আছে। এবং ছেলেটা তো মানে পাগলের মতো করছে, মানে নিজের, মানে ওই কুমিরের মুখ থেকে নিজেকে বাঁচানোর প্রবল চেষ্টা করছে। আর এখানে যদি একটা কুমির হতো সে কথা তাও আলাদা হতো, এখানে দুটো কুমির। এবং ছেলেটা নিজের কান মাথাটাকে দু হাত দিয়ে মানে ধরে রেখেছে, এবং বারবার এদিক ওদিক করছে। আর এই মানে কুমির দুটো কি করছে, একেবারে ওকে পুরো আষ্টে পিষ্টে ধরার চেষ্টা করছে। এবং বুঝতেই পারছেন কুমিরের দাঁতগুলো ভীষণ রকমের তীক্ষ্ণ হয়, এবং অনেক বড় মুখ হয় কুমিরের। এবং এই দৃশ্য দেখে, মানে ওর হাতে ফাতে মানে রীতিমতো আঁচড় লাগছে, হাত থেকে রক্ত পড়ছে। এই দৃশ্য দেখে ওর বাবার একেই শরীর খারাপ, উনি আরো মানে খুব এক্সাইটেড হয়ে পড়েন। বুঝতেই পারছেন চোখের সামনে নিজের সন্তানের এরকম বিপদ দেখে কোনো বাবা মায়ের পক্ষে স্থির থাকা সম্ভবপর হয় না। এইবারে যেহেতু জায়গাটায় জল কাদা মতো ছিল, মানে একদম ডাঙার কাছাকাছি জায়গাতেই ঘটনাটা ঘটেছে, ফলে ও উঠে পড়ে সেখান থেকে যে পালানোর চেষ্টা করবে সেটাও কিন্তু করতে পারছিল না। কারণ একদিক থেকে ওর হাত টেনে ধরছে, কোনো দিক থেকে ওর পা সরে যাচ্ছে, কাদায় ও পিছলে যাচ্ছে, এবং ওর বাবা সেই সময় বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। এবার দেখুন, ওই জায়গাটায় প্রচুর নৌকো থাকে মাছ ধরার জন্য, কিন্তু সেই দিন মানে কোনো নৌকো বা কোনো মানুষজন কিচ্ছু ছিল না ওইখানে। ফলে ওই যে বিপদ হচ্ছে বা এই যে বিপদের সময়
ওরা কিন্তু সে অর্থে কাউকেই পায়নি। এবার ওর বাবা তো মানে প্রাণপণ চেষ্টা করছে ওখান থেকে কুমিরগুলোকে সরানোর ওর শরীরের পাশ থেকে। কিন্তু কোনোভাবেই উনি কিছু করে উঠতে পারছিলেন না। তার মধ্যে ওনার শরীর নিজেও খুব অসুস্থ ছিলেন। এবার যেহেতু গ্রামের মানুষ এবং এনারা যেহেতু এই জল, জঙ্গল এগুলো নিয়েই ছোট থেকে বড় হয়েছে, তো উনি একবার শুনেছিলেন যে কুমিরের চোখ হচ্ছে বা যেকোনো প্রাণীর ক্ষেত্রেই চোখ কিন্তু খুব সেনসিটিভ একটা অর্গান। এবার এই চোখের মধ্যে যদি কোনোভাবে আঘাত করা যায়, তাহলে কিন্তু কুমির কিছু মুহূর্তের জন্য হলেও তার কিন্তু মানে সে যে শিকারকে ধরতে চাইছে, সে শিকারের থেকে তার মনটা সরে যাবে। এবং এই কথা চিন্তা করে মানে ছোট, ছোট ডিঙি নৌকোয় যারা ধরুন মাছ ধরে বা এই ধরনের কাজের সাথে যুক্ত, তাদের কিন্তু অনেক রকমের জিনিসপত্র নৌকোয় থাকে। তো এরকমই একটা ধারালো ছোট জিনিস ছিল যেটা ওই যে মাছ ধরার যে জাল হয় সেই জাল বোনার ক্ষেত্রে কাজে লাগে। অনেক সময় জাল তো ছিঁড়ে ছিঁড়ে যায়। তো সেই সময় বোনার ক্ষেত্রে কাজে লাগে। তো সেরকমই একটা ধারালো জিনিস নিয়ে উনি মানে বললাম যে ওখানকার সমস্ত মানুষেরাই কিন্তু বনবিবি দেবীকে ভীষণ রকমভাবে মানে। তো বনবিবি দেবীর নাম নিয়ে উনি জলে ঝাঁপিয়ে পড়েন। এবার জলে যখন উনি ঝাঁপিয়ে পড়েছেন, তো তখন ওই কুমির দুটো বুঝতে পেরেছে যে আরো একটা শিকার চলে এসেছে। তো এই দুটো কুমিরের মধ্য থেকে একটা কুমির ছেলেটাকে ছেড়ে ওনার দিকে একদম হামলে পড়ে এবং যে মুহূর্তে ওনার দিকে হামলে পড়েন, উনিও মানে সে সময় মানে উনি পুরো দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে গেছেন। ওনার মাথায় তখন একটাই চিন্তা যে যেভাবেই হোক ওনার ছেলেটাকে বাঁচাতে হবে। এবার উনি কি করেছেন, ওই ধারালো জিনিসটা নিয়ে ওই কুমিরটার চোখে আঘাত করার চেষ্টা করেছে। এবার কুমিরটাকে যে চোখে আঘাত উনি করেছেন, সে আঘাতটা যে পুরোপুরি চোখে লেগেছিল তা কিন্তু নয়। চোখে কিছুটা কাছ দিয়ে বেরিয়ে যায়। কারণ ওরকম ঝটাপটি করছে আর ভয়ও তো লাগে। আর ওইরকমভাবে মানে ফোকাস করে যে আমি চোখে মারবো মানে চোখেই লাগবে, এরকম তো সবসময় হয় না। তো উনার ক্ষেত্রেও সেটাই হয়েছে। কিন্তু পুরোপুরি চোখে না লাগলেও চোখের পাশ দিয়ে যেহেতু যায়, চোখটা কিন্তু বেশ একটু আঘাতপ্রাপ্ত হয়। এবং সেই কুমিরটা ছটফট, ছটফট করতে থাকে। এবং সেই মুহূর্তে উনি ওই কুমিরটা মানে উনাকে অলরেডি কিছুটা ঘাড়ের দিকে মানে একটা ওই দাঁতের কোপ পড়েছিল। তো সেটাকে তো উনি তখন অগ্রাহ্য করেন এবং করে তো উনি মানে সামনেই যে ওনার ছেলে রয়েছে, ছেলেকে বাঁচানোর জন্য ওই কুমিরটার সাথে উনি লড়াই করা শুরু করেন। এবং উনি ভেবেছিলেন যে ওই কুমিরটারও চোখের মধ্যে উনি ওই জিনিসটা বসিয়ে দেবেন। চোখে আরকি আঘাত করবে যাতে ছেলেটাকে ছেড়ে দেয় এবং সেই সুযোগে ছেলেটা যাতে ডাঙায় উঠে পড়তে পারে বা নৌকোয় উঠতে পারে। কিন্তু বিষয়টা কিন্তু যতটা সহজ ভেবেছিলেন উনি সেরকম কিন্তু হলো না। উনি কুমিরটাকে আঘাত করার চেষ্টা যেই মুহূর্তে করলেন, কুমিরটাই তার আগে কিন্তু ওনার ঘাড়ে আঘাত করে এবং রক্তে পুরো ভেসে যেতে থাকে। এবং এই দৃশ্য দেখে ছেলেটাও তো আহত হয়েছিল। মানে ছেলেটার হাতে কিছু চোট লাগে। ওই কুমিরের দাঁতের কিছু আঘাতের চিহ্ন ছিল। কিন্তু ছেলেটাও কিন্তু প্রচন্ড চিৎকার করতে থাকে। মানে ভয়ে অস্থির হয়ে থাকে, এদিক ওদিক করতে থাকে যে কোনোভাবে যদি কোনো মানুষের থেকে কোনো সাহায্য পাওয়া যায়। আর স্পেশালি ওই জায়গাটার আশেপাশে কিন্তু কোনো বাড়িঘর নেই। একদম জঙ্গলের এরিয়া তো, ওখানে কোনো বাড়িঘর নেই। তো ছেলেটাও মনে, মনে আ মানে ভাবছে যে কি করবে? আর ও এত ভয় পেয়ে গেছে আর ওর রীতিমতো হাত থেকে গলগল করে রক্ত পড়ছে। ও ওর বাবার মতো যে ঝাঁপিয়ে পড়ে কিছু করবে সেটা ওর পক্ষে করা সম্ভব নয়। ওইটুকু একটা বাচ্চা ছেলে সে আর কি করবে? তো ও কি করেছে তখন ওদের কিছু বাসনপত্র আরকি ডিঙি নৌকোয় ছিল। তো সেই বাসনগুলো ছুঁড়ে, ছুঁড়ে ও ওই কুমিরটার উপরে ফেলার চেষ্টা করছে যাতে কোনোভাবে কুমিরটা ওর বাবাকে মানে রেহাই দেয়। আর ইতিমধ্যে কিন্তু ওর বাবা বেশ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। মানে ঘাড়ে কামড় পড়েছে, হাতে কামড় পড়েছে। কিন্তু ভগবানের এমন লীলা দেখুন, সেই অবস্থাতে ওই মানুষটা একে শরীর খারাপ ছিল, উনি খুব দুর্বল ছিলেন। বাট তার সত্ত্বেও উনি কিন্তু সমান তালে কুমিরটার সাথে লড়াই করতে থাকে। এবং কুমিরটা একটা সময় ওনাকে ছেড়ে আবার ছেলেটার দিকে আসার চেষ্টা করে। এবং তখনও কিন্তু ওই শরীরে উনার হাত পা থেকে গলগল করে রক্ত পড়ছে, ঘাড়ের দিকে উনি চোট পেয়েছেন। কুমিরটার লেজ ধরে টেনে মানে সে একেবারে জমে মানুষে টানাটানি যাকে বলে। এবং ওরকম একটা বড়সড় কুমিরের সাথে একটা মানুষ যে কিভাবে যুঝতে পারে এটা মানে খুবই করুণ বিষয় এবং সেটা যে দেখেছে বা যে এক্সপেরিয়েন্স করেছে সেই হয়তো এটাকে ভালোমতো ব্যক্ত করতে পারবে। আমি হয়তো সেভাবে আপনাদেরকে বলতেও পারছি না। এবং সেই সময় মানে যখন ছেলেটা বুঝতে পারছে যে এবার যদি আর
কোনো আঘাত লাগে এরপর ওর বাবাকে আর বাঁচানো যাবে না। তো তখন কিন্তু ও ছোটবেলা থেকে দেখেছে যে বনবিবিকে সবাই এত মানে, বাড়ির লোকজন, গ্রামের লোকজন। তো ও মনে প্রাণে দেবীকে ডাকছে যে, "আমার বাবাকে প্রাণে বাঁচিয়ে দাও। মানে আমি কি করব? আমি কিভাবে বাবাকে আমি উদ্ধার করব?" তো এরকম করে যখন ও প্রাণপণে বলছে এবং চিৎকার করছে, ছেলেটা নিজের দিক থেকে মানে ও ১০০% চেষ্টা করছে যাতে ওর বাবাকে কোনোভাবে ছেড়ে দেয়, কোনোভাবে যাতে কুমিরটার মানে মন ঘোরানো যায়। কিন্তু কোনোভাবেই কিছু হচ্ছে না। এর কিছুক্ষণের মধ্যেই ওইখানে আরেকটা বড় নৌকো এসে যায়। ওটাও ডিঙি নৌকোই, কিন্তু একটু বড়, বেশ ৪-৫ জন ছিল। তো তারা দূর থেকে দেখতে পায় তখন একটু সামান্য ভোরের আলো ফুটছে। তো তারা দেখতে পায় এবং ও যে বাঁচাও, বাঁচাও বলছে, ছেলেটা কান্নাকাটি করছে, তো তখন ডিঙি নৌকোটা সামনে আসছে। এবং ওই নৌকোটাকে আসতে দেখে কুমির কি করেছে, সে বুঝতে পেরেছে যে এবার হয়তো তার উপরে আক্রমণ হতে পারে। যেকোনো প্রাণী তো তার নিজের উপরে আক্রমণ হতে পারে কি পারে না সেটা তো খুব ভালো করে বোঝে। তো কুমিরটা তখন ওর বাবাকে ছেড়ে মানে একদম জলের গভীরে চলে যায়। এবং ওই সময় পুরো জলের জায়গাটা পুরো রক্তে ভরে গেছে। এত রক্তপাত হয়েছে। বুঝতেই পারছেন কুমিরের সাথে মানে যুদ্ধ করা তো আর কোনো চাট্টিখানি কথা নয়। আর কুমিরের ওই বিশাল মুখের বড়, বড় ধারালো দাঁতে ওর বাবার শরীরের মাংসপেশি প্রচন্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। পিঠের দিকে, কাঁধের দিকে, হাতের দিকে, আর ছেলেটারও কিছু হয়েছে, কিন্তু ছেলেটার অনেকটা কম। তো সেই নৌকোর লোকেরা তো খুবই মানে ওইখানে না মানে এই জিনিসটা খুব আছে যে একটা ধরুন নৌকোয় যারা মাছ তুলতে এসছে, অন্য নৌকো মানে মোটামুটি তো লোকজন চেনা জানাই থাকে। আর যদি চেনা জানা নাও থাকে, মানুষ কিন্তু মানুষকে খুব সাহায্য করে। তো এই অবস্থায় যখন ওর বাবা ওখানে পড়েছিল, তখন ওরাই ওদের বড় নৌকোতে তুলে ওর বাবাকে গ্রামে নিয়ে আসে। এবং গ্রামে যখন এনেছে, এদিকে কিন্তু ওর মা, ছেলেটির মা, তার মন কিন্তু ১ম থেকেই কুঁকড়াই ছিল। তিনি মনে, মনে ভাবছিলেন যে কিছু একটা ঘটনা এবার ঘটলেও ঘটতে পারে। কিন্তু উনি ভাবতে পারেননি, মানে উনি ওনার ছেলেকে নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করছিলেন। যেহেতু ওনার ছেলেকে কোনো একজন হাত দেখে বলেছিল যে জল আর জঙ্গল থেকে দূরে রাখতে। এবার হতদরিদ্র পরিবার আর যাদের বাসই জল জঙ্গলে, তাকে সেখান থেকে আর কত বছরই বা দূরে রাখতে পারত সেই পরিবারটা। তো সেই জন্যই ছেলেটা বেরিয়েছিল। কিন্তু ছেলেটির মায়ের মনে কিন্তু বারবার অশনি সংকেত আসছিল। কিন্তু উনি ভাবতে পারেননি যে এই পুরো বিষয়টা ওনার ছেলের উপর দিয়ে না গিয়ে ছেলেটির বাবা, যিনি ওনার স্বামী, তিনি তার নিজের উপরে নিয়ে নিয়েছিলেন। এবং এই দুশ্চিন্তা থেকে উনিও বাড়িতে বসে মানে ওনার স্বামী এবং ওনার ছেলে যখন মাছ ধরতে বেরিয়ে যায়, উনি নাকি বাড়ির দাওয়ায় বসে এক মনে মানে ওই মা বনবিবিকে স্মরণ করছিলেন এবং বলছিলেন সমস্ত বিপদ থেকে যেন রক্ষা করে। তো তারপরে তো ওনাকে ওখানকার একটা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু বুঝতেই পারছেন গ্রামের সেই স্বাস্থ্যকেন্দ্রে এই ধরনের মানে কি বলবো সিরিয়াস কন্ডিশন যে সমস্ত মানুষের হয়, তাদের সম্পূর্ণ চিকিৎসা দেওয়া সম্ভবপর নয়। তো সেখান থেকে কোনো রকমের প্রাথমিক চিকিৎসাটুকু করে ওনারা বলে দিলেন যে এনার অনেক বেশি চিকিৎসার দরকার, উন্নত চিকিৎসার দরকার, যেটা এই স্বাস্থ্যকেন্দ্রে তো নয়ই। ইভেন স্বাস্থ্যকেন্দ্র থেকে মানে আরেকটু দূরে মানে আরো একটু দূরে বলতে বেশ কিছুটা দূরেই ওদের একটা হাসপাতাল ছিল। বলছে ওই হাসপাতালেও কিন্তু সঠিক পরিকাঠামো নেই যে এনাকে সুস্থ করা হবে। তো অলরেডি ওনার প্রচুর রক্তপাত হয়ে গেছিল। তো বলল যে ওনাকে কলকাতায় কোনো ভালো হসপিটালে ট্রান্সফার করতে হবে। তো কলকাতাতে তারপরে সেখান থেকেই নিয়ে আসা হয় এবং ছেলেটিকেও নিয়ে আসা হয়। ছেলেটিকে সেদিনই ছেড়ে দেওয়া হয়। কিন্তু ওর বাবার আঘাত যথেষ্ট গুরুতর ছিল। তো উনি কিন্তু প্রায় টানা ১ মাস কলকাতার হাসপাতালে ভর্তি ছিলেন। মানে এতটাই ওনার সিরিয়াস কন্ডিশন হয়ে গেছিল। কিন্তু ওই যে বলে ভগবান যদি সাথ দেন, ভগবান যদি মাথার উপরে থাকেন, তার আশীর্বাদের হাতটা যদি মাথার উপরে থাকে, তাহলে কিন্তু অনেক বড়, বড় বিপদও মানে বড় হয়ে এলেও সেটা কিন্তু মানুষের খুব বড় ক্ষতি করে উঠতে পারে না। ছেলেটাকে তো সেদিনই ছেড়ে দেওয়া হয় এবং ১ মাস ছেলেটির বাবা হাসপাতালে ভর্তি থাকেন। কিন্তু একদম সুস্থ হয়ে কিন্তু উনি বাড়ি ফিরেছিলেন। হ্যাঁ, ওনার শরীরে সেই ভয়ঙ্কর দিনের ভয়ঙ্কর সময়ের দাগ অবশ্যই রয়ে গেছিল ওনার পিঠে, ওনার ঘাড়ে, পায়ে। কিন্তু উনি সুস্থ হয়ে ১ মাস পরে বাড়ি ফেরেন। তো এই হচ্ছে বনবিবি মায়ের মাহাত্ম্য। এবং ওখানকার দক্ষিণ চব্বিশ পরগনার প্রচুর মানুষ এই বনবিবি মাকে মানেন, বিশ্বাস করেন এবং যাদের জীবিকা শুধুমাত্র এই জল জঙ্গলকে কেন্দ্র করে,
তাদের কাছে কিন্তু মাই সব। তো এই কথাটা তখন এই মানসীদি এবং ওনার হাজবেন্ডকে ওই ভদ্রমহিলা বলেন, এবং ওনাদেরকে বলেন যে ওই দিকে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, ওই দিকের যে যতগুলো বাড়ি দেখছে, সেই প্রত্যেকটা বাড়ির পুরুষ মানুষ কিন্তু এই মাছ ধরা এবং এই মধু সংগ্রহের কাজটাই করে। তো এরপরে মানসীদি এবং ওনার হাজবেন্ড ওখানে যখন স্থানীয় মানুষদের সাথে কথা বলছিলেন, এই ঘটনাটা শোনেনি, এবং বুঝতেই পারছেন যে এইখানে একটা দৈবিক আশীর্বাদ ছাড়া ওই অবস্থা থেকে বাবা এবং ছেলে দুটো মানুষেরই বেঁচে ফেরা কিন্তু যেখানে প্রায় অসম্ভব হয়ে গেছিল, সেখান থেকে কিন্তু ভগবানের আশীর্বাদ ছাড়া এটা কখনোই সম্ভব নয়। তো এরপরে ওনারা আরো জানতে পারেন যে ওনাদের ওই জায়গাটায় একবার এক অবাঙালি ব্যবসায়ী আসেন, এবং সেখানে নাকি একটা রিসর্ট করবেন বলে আর কি জমি নেয়ার জন্য আসেন। এবং যে জায়গাটায় উনি রিসর্ট বানাবেন ভেবেছিলেন, সেই জায়গাটাতে ওই একদম মানে যে অনেক জায়গাতেই ওখানে মন্দির আছে, তো সেই জায়গাটার মধ্যেও কিন্তু বনবিবি মায়ের একটা মন্দির ছিল। তো স্বাভাবিকভাবেই ওখানকার মানুষেরা প্রথমে বুঝতে পারে না যে এরা কেন এসেছে, প্রথমে ওদের মিথ্যা কথা বলে, এবং তারপরে যখন ওখানকার মানুষেরা বুঝতে পারে যে তাদেরকে সামান্য কিছু টাকা দিয়ে তাদের ঘর বাড়ি পুরো জায়গাটা আর কি অধিগ্রহণ করার আর কি একটা পরিকল্পনা চলছে তাদের, তো স্বাভাবিকভাবেই সেই মানুষগুলো বলে যে দেখুন, আমরা এখান থেকে বহু বছর ধরে আছি এবং এইখানেই আমাদের জন্ম মৃত্যু সবই এই জায়গাটাতে, আপনারা এই জায়গাটায় প্লিজ কিছু করবেন না। ওরা নাকি স্থানীয় মানুষেরা অনেক অনুরোধ করে, কিন্তু সেই ব্যবসায়ী নাকি প্রচন্ড আর কি জেদে পড়ে যায় যে না, সে ওখানেই কাজ করবে। তো ওখানকারই একজনের বাড়িতে উনি থাকার আর কি থাকছিলেন, কারণ যেহেতু জমি মাপজোক করবে, কোথায় কি হবে সেইটা নিয়ে কাজকর্ম ছিল। তো অদ্ভুত ব্যাপার দেখুন, ওই ভদ্রলোক তিনি আরো দুজনকে নিয়ে এসেছিলেন এবং ওখানকারই একজনের বাড়িতে উনি ছিলেন দুরাত, এবং ওখানকার গ্রামের মানুষজন তারা চাইছিলেন না যে জায়গাটায় ওরকম কিছু হোক, কারণ ওনাদের পাশের যে গ্রামে আর কি তারা এত বছর ধরে বাস করছে, এখন তাদেরকে যদি বলে যে সেখান থেকে চলে যেতে, তো অবশ্যই সেটা একটা মানুষের উপরে সেটা একটা বিশাল প্রভাব পড়ে। তো অদ্ভুত বিষয় দেখুন, ওনারা তখনও কিন্তু ওই বনবিবি মায়ের কাছে প্রার্থনা জানিয়েছিল যেন তাদের ভিটেমাটি তাদের ছাড়া না হয়। এবং ভগবানের লীলা এরকম যে ওই ভদ্রলোক প্রথমবার যখন এসেছিল তখন কিন্তু কোনো ঘটনা ঘটেনি। উনি জমি মাপজোক করে কথাবার্তা বলেন, কোনো রকম টাকা পয়সা বা জমি হস্তান্তর সেরকম কিছুই হয়নি, একটা প্রাথমিক কথাবার্তা হয়েছিল। এবার দ্বিতীয়বার যখন ওই ভদ্রলোক এসেছিলেন তখন ওখানকার একটা বাড়িতে ছিলেন, এবং যে কোনো গ্রামে যদি বাঘ ঢোকে বা কোনো বাড়িতে যদি বাঘ ঢোকে, যেহেতু কাঁচা মাটির রাস্তা, তো সেখানে কিন্তু বাঘের পায়ের ছাপ পাওয়া যায়, এটা কিন্তু সর্বক্ষেত্রেই সত্যি হয়। কিন্তু ওই লোকটি এবং তার সাথে আরো যে দুজন এসছিল তার সহকারী, তারা ওখানে জোর করে এই কাজ করতে যাওয়া তার পরিণাম যেটা হয়েছিল যে উনি রাতের বেলা জাস্ট ওনার একটুখানি ঘুম ভেঙে গেছিল, তো উনি উঠেছিলেন, এবং উনি উঠে নাকি দেখেন যে ওনার ঘরের বাইরে বাঘ রয়েছে, এবং সেইটা দেখে উনি ভীষণ ভয় পেয়ে যান, চিৎকার চেঁচামেচি করেন, এবং সেই বাড়ির লোক আশেপাশের কয়েকজন ছুটে আসে, কিন্তু তারা কিন্তু কোনো বাঘ দেখতে পায়নি, ইভেন বাঘের কোনো পায়ের ছাপও ছিল না, কারণ সেই সময় ভেজা মাটি ছিল। তো ভেজা মাটি থাকলে বুঝতেই পারছেন বাঘের পায়ের ছাপ দেখার সম্ভাবনা অনেক বেশি। এবং এরকম ভাবে উনি একদিন নয়, পরপর 3 দিন কিন্তু উনি নিজের চোখে বাঘ দেখেন, এবং শেষ দিন উনি দেখেন ওনার ঘরের মধ্যে উনি যেখানে শুয়ে আছেন ঠিক ওনার মাথার কাছে বাঘ রয়েছে। এবং এই জিনিসটা যখন উনি তৃতীয় দিন দেখেন যে ওনার মাথার কাছে বাঘ রয়েছে, উনি কিন্তু এতটাই ভয় পেয়ে যান, এতটাই ভয় পেয়ে যান যে ভয়ের চোটে উনি কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে যান। এবং তারপরে উনি বাড়ি চলে যান, এবং সেখানে গিয়ে ওনার কি মনে হয় কেউ জানে না, উনি কিন্তু সকলের কাছে ক্ষমা চান এবং উনি বলেন যে উনি এখানে কোনো কাজ করবেন না। তো ওনারা গ্রামের মানুষজন এটা বিশ্বাস করেন যে এই ক্ষেত্রেও হয়তো মা বনবিবি ওনাদেরকে সবাইকে রক্ষা করে রেখেছে। তো
তো এই ছিল আজকের ঘটনা। মানসীদির পাঠানো। মানসীদিকে অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলো একটু আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিন। আপনারা Facebook, WhatsApp যেকোনো মাধ্যমেই কিন্তু ঘটনা শেয়ার করতে পারেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।